কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও, 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 ও। ইবাদের গান শুনে নীলা ঠোঁটে প্রসারিত হলো। খুব মিষ্টি একটা হাসি উপহার দিল ইবাদকে। উপস্থিত সবাই মুচকি হাসলো। আরশির সহ্য হলো না। নীলার এমন খুশি, তাই সে আগ বাড়িয়ে ইবাদকে জিজ্ঞেস করলো। আর আমাকে দেখে কোন গান মনে পড়ে তোমার? ইবাদ কিছুটা বিরক্ত বোধ করলো, তারপর মাথায় দুষ্ট বুদ্ধি আসতেই বলতে শুরু করলো। আপনাকে দেখে আমার একটি গান মনে পড়ে। আরশি উৎফুল্ল হয়ে বলল। তাড়াতাড়ি বলো কোন গান। ইবাদ গানের সুরে ধরে বলল। কিশোরী 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 কিশোরী, আমার ভাই বিরিয়ানি রেখে বেছে নিল কিশোরী। কিশোরীর গান শুনলে আমার পায়ে যে বমি। কিশোরী খেতেই বলি দূরে যায় এখনই। উপস্থিত সবাই হেসে উঠল। আসলে ইবাদের সব থেকে অপছন্দের খাবার হলো খিচুড়ি। এগুলো কিছু অপছন্দ করলে সে সেটি খিচুড়ির সাথে তুলনা দেয়। আর সে আবার অপমান বোধ করলো। নীলা হাসতে হাসতে বলল। উফ, ইবাদ, তুমি তো বাংলাদেশের ফিউচার সিঙ্গার। ইরফানের রাগ উঠে গেল। একেই বলে রাতের করা নীলার কাজ। তার উপর তার অপছন্দের জিনিস করা, আবার আরশির উপরও রাগ উঠেছিল। সব মিলিয়ে এখন জোর গলায় বলে উঠল। মানলাম আমি তোকে বিয়ে করিনি নীলা, তাই বলে তুই কষ্ট পেয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে তা আমি ভাবতে পারিনি। তোকে আমি কি করে সামলাবো? ইরফানের এমন নির্লজ্জ মার্কা কথাবার্তায় উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে ইরফানের দিকে তাকিয়ে আছে। কেবল আরশির ঠোঁটে হাসি। ইরিন আক্তার নিজের ছেলেকে কিছু বলতে যাবেন, তার আগে লাইলা ইসলাম তাকে ইশারা দিয়ে থামিয়ে দিলেন। তিনি দেখতে চান তার মেয়ে প্রত্যুত্তরে কি বলে। নীলা শব্দ করে হেসে উঠল ইরফানের কথায়। তার হাসি দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। তার উপর নিজের হাসি নিজের আয়ত্তে এনে ইরফানের চোখে চোখ রেখে বলল। পুরুষ মানুষদের যদি সোনার থালা দান করা হয়, তাহলে তারা সেই থালা নিয়ে বেহায়াদের মতন ভিক্ষা করে বেড়ায়। আর সেই জায়গায় তো আমি নিজেই ডায়মন্ড ছিলাম। তোমার মতো এমন কাপ পুরুষ আমাকে কি করে সামলাতো ইরফান ভাই? নীলার বলা কথা শুনে ইরফানের মুখে তুলে খাবার গাল দিয়ে নামে না। আর সে অবাক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। বলার মতন ভাষা হারিয়ে ফেলেছে। আর উপস্থিত বাকিরা অট্ট হাসিতে ফেটে পড়ে। ইরফানের মুখ লজ্জা এবং রাগে লাল হয়ে যায়। খাবার না খেয়ে সে চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে যায়। আর সে এখনো নীলার দিকে তাকিয়ে আছে। নীলা কালো রঙের বোরকার সাথে কালো রঙের হিজাব পরে নিল। উদ্দেশ্যে তার অফিসে যাওয়ার। আজ অফিসে সে না গেলেই নয়। সে গেলেই তো বড়সড় একটা বোমা ফুটবে। তাই বাসায় বসে না থেকে আজ অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। পার্স হাতে নিল এবং পার্সের ভেতরে যেই না ফোন ঢোকাতে যাবে, অমনি কিছু একটা মনে পড়তেই তার টনক নড়ে উঠল। এত ঝামেলার মাঝে আর ফোনটা ধরা হয়নি। তার গতকাল সাজার সময় যে ফোনে মেসেজ এসেছিল তা সে এখনো দেখেনি। তাই এর বিলম্ব না করে নীলা ফোন অন করলো। ফোন অন করতেই তার মেসেজের 12টা বেজে গেল। ফোনের ওয়ালপেপারে লক স্ক্রিনে তার ইরফানের ছবি এবং হোম স্ক্রিনে তার এবং আরশির ছবি। নীলা বিরক্ত হয়ে মুখ থেকে চ শব্দ বের করি সর্বপ্রথম আগে ফোনের ওয়ালপেপার চেঞ্জ করলো। তার উপর চেক করা শুরু করলো মূলত কিসের মেসেজ এসেছে। এই একদিন অনেক মেসেজই এসেছে তাই সে সময় অনুযায়ী চেক করতে লাগলো। ঠিক সেই সময় যে মেসেজটি এসেছিল সেটি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পেয়ে গেল। দেখলো একটি মেইল এসেছে। মেইলটি ওপেন করতেই তার মুখে হাসি ফুটে উঠল। মেইলটি রিপ্লাই দিয়ে তারপর নিজে নিজে বলল। অনেক নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছি, অনেক স্যাক্রিফাইস করেছি। এখন শুধু নিজেকে এবং নিজের স্বপ্নগুলোকে প্রাধান্য দিব। তোমার পিছনে লেগে নিজের মূল্যবান সময় নষ্ট করব না ইরফান ভাই, বরং তোমাকে হাড়ে হাড়ে বোঝাবো তুমি কি হারিয়েছো। আই লাভ সিং ম্যান ইন রিগ্রেট। কথাগুলো বলে ফোন পার্সে ঢুকিয়ে নীলা নিজের গন্তব্যের জন্য বের হয়ে গেল। তুই কি চাস আমি এমনটা করি?
মনফির বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে মনফি আর মিহাল। দুজনের দৃষ্টি সামনের দিকে, যেন একে অপরের দিকে তাকাতেই তারা দ্বিধা অনুভব করছে, যেন চোখে চোখ পড়ে গেলেই তারা দুর্বল হয়ে পড়বে। মিহাল গম্ভীর কণ্ঠে বলল, ইয়েস, আই ওয়ান্ট দিস। প্রতারকদের সাথে প্রতারণা না করলে চলে না। প্রতারকদের সাথে প্রতারণা করেই তাদেরকে প্রাপ্য শাস্তি দিতে হয়। দিস ইজ মিহাল খানস রুল। কথাগুলো বলেই মিহাল চলে আসবার জন্য পা বাড়ালো, কিন্তু মনফির কথা শুনে তার পাজোড়া সেখানেই থেমে গেল। প্রতারকদের জন্য কি কোনো মেয়েকে ব্যবহার করা ঠিক হবে? কারো মন নিয়ে খেলা কি ঠিক হবে? মনফি একই ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে কথাগুলো বলল। মিহালের চোখ শক্ত হয়ে গেল মনফির বলা কথা শুনে। সে দাঁতে দাঁত চেপে বলল, আই ডোন্ট কেয়ার। আমি কোনো মায়ের অনুভূতি নিয়ে কেয়ার করি না। আই অনলি কেয়ার অ্যাবাউট ফর মাই মাদার, অ্যাবাউট হার ফিলিংস। তো কেউ যদি হার্ট হয় সেই বিষয় নিয়ে আমি ভাববো না। একজনের পাপে 10 জন ভোগে। আমার মার খুশির জন্য আমি যে কোনো বাধা পার করতে পারি। আর সত্য খুঁজে বের করতে হলে তো কাউকে না কাউকে ব্যবহৃত হতেই হবে। এখন আমি সেই পরিবারের মেয়েকেই ব্যবহার করব। সে যদি নিজ থেকে এখানে না আসে তাহলে আমি নিজে সেখানে যাব। পুরনো ক্ষত জাগ্রত করার সময় এসে গেছে। কথাগুলো বলেই মিহাল হনহনিয়ে চলে গেল। মনফি পিছনে ফিরে তাকে যেতে দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে খুব ভালো করেই বুঝতে পারছে সামনে খুব বড় ঝড় আসতে চলেছে। নীলা মির্জা ইন্ডাস্ট্রির সামনে এসে থামলো। সে গাড়ি চালাতে পারে, তাই নিজেই গাড়ি চালিয়ে অফিসে চলে আসলো। একমাত্র বিয়ে হবার কারণে প্রায়শই তার অফিসের দিকটা দেখতে হয়। বাবার পাশাপাশি সে অফিস থেকে অনেক কিছু শিখে গেছে, কিভাবে বিজনেস হ্যান্ডেল করতে হয়। গাড়ি থেকে বের হয়ে সোজা নিজের কেবিনে চলে গেল। তার জন্য আলাদা কেবিন আছে। তার বাবা চাচারা সকালেই খাবার খেয়ে এখানে চলে এসেছিল। ইরফান আসবে কি আসবে না সে সম্পর্কে তার জানা নেই, এবং সে জানতেও চায় না। তাকে অফিসে দেখে অফিসের সবাই অবাক হয়ে গেল। যে মেয়ের কাল বিয়ে হবার কথা কিন্তু বিয়ে হলো না, সে মেয়ের ঘরে কান্নাকাটি না করে ঘরে লুকিয়ে না থেকে সোজা অফিসে চলে আসলো। কেউ নীলার এমন কাজ দেখে প্রশংসা করলো, আবার কেউ বাজে মন্তব্য করলো। সবকিছুই নীলার কানে আসলো, কিন্তু সে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিল। ইরফান আরশিকে নিয়ে অফিসে এসেছে। দুজনে মিলে কাপল ড্রেস পরেছে। ইরফান সকালে না খেয়ে নিজের রুমে চলে এসেছিল খাবার টেবিলে অপমানিত হবার পর। আরশিও তার রুমে চলে আসে। তারপর দুজন মিলে কিছুক্ষণ কথাবার্তা বলে বাহিরে চলে যায় খাবার খাওয়ার জন্য, এবং আরশির মার্কেট করা প্রয়োজন সেই জন্য। তারপর দুজন মিলে অনেকগুলো কাপল ড্রেস কিনলো, কারণ তাদের ধারণা এসব পরে নীলার সামনে ঘুরলে নীলা জেলাস ফিল করবে। নীলা নিজের টেবিলে বসে সিসিটিভি ফুটেজ দিয়ে তাদেরকে আসতে দেখলো। নীলার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বাঁকা হেসে বলল, আসো ভাইয়া এবং ভাবি, আসো। তোমাদের অপেক্ষায় তো ছিলাম। নিচের হলরুমে বসে 3 ভাই মিলে চা খাচ্ছিল এবং নীলার ব্যাপারে কথা বলছিল। তাদের এখন চিন্তা যে নীলা কি সত্যি ঠিক আছে নাকি ঠিক থাকার নাটক করছে। যাই হোক, তারা গার্ডিয়ান, তাদের চিন্তা থাকাটাই স্বাভাবিক। আশির পরিবারের কেউ নেই। মেয়েটা নিজের বড় ভাইয়ের কাছে ছোট থেকে বড় হয়েছে। মা বাবা নেই তার। তার ভাইয়া বিদেশে চলে গিয়েছিল যখন সে ক্লাস 10-এ পড়তো। তারপর সে তার মামা মামির কাছে চলে যায় এবং সেখান থেকেই পড়াশোনা করে। এখন আরশিও তাদের পরিবারের সদস্য হয়ে গেছে। আরশির সম্পর্কেও তো ভাবতে হবে তাদের। অবশ্য আরশিকে অনেক আগে থেকে তারা নিজেদের মেয়ের মতো মনে করত। স্কুল লাইফ থেকেই আরশি নীলার বেস্ট ফ্রেন্ড। সেই সুবাদে সে অনেকবারই বাড়িতে এসেছিল, তাই সবাই তাকে ভীষণ ভালোবাসতো। আর এখন যেহেতু এই বাড়ির বউ হিসেবে এসেছে, হিসেবে তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। যত যাই হোক, বিয়েটা তো হয়ে গিয়েছে, কেউ চাইলে তো অস্বীকার করতে পারবে না। এইসব আলোচনাই করছিল 3 ভাই মিলে। তখন ইরফান এবং আরশি এসে উপস্থিত হলো। সবাই তাদের দিকে দৃষ্টিপাত করলো। ইমরান মির্জার মেজাজ বিগড়ে যায়। তিনি কখনো ভাবতে পারেননি তার ছেলে এতটা নির্লজ্জ হবে। এত কিছুর পরেও কত সুন্দর নিজের বউকে নিয়ে ড্যাং ড্যাং করে অফিসে চলে আসলো। আবার দুজনে মিলে একই রঙের পোশাক পরিধান করেছে। ইমরান মির্জা রাগ দেখিয়ে যেই না কিছু বলতে যাবেন, অমনি নিলয় মির্জা তাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলেন, ইরফান, ভালো করেছ তোমার বউকে নিয়ে অফিসে এসেছ। নিজের কেবিনে নিয়ে যাও। ইরফান আরশির হাত ধরে নীলার কেবিনের দিকে যেতে লাগলো। তা দেখে ইমরান খান বলে উঠল,
ওইদিকে কেন যাচ্ছ? নিজের কেবিনের রাস্তা কি ভুলে গেছো? মানলাম চোখ খেয়ে বসে আছো, তাই বলে নিজের ভালো কিসে তা দেখতে পাচ্ছ না, কিন্তু নিজের কেবিন কোনটা অন্তত তা তো চিনবে। আরশির মুখে অন্ধকার নেমে আসে। শ্বশুরমশাইয়ের কথা শুনে সব কথাতেই সবাই তাকে টানবে এবং তাকে ছোট করে নীলাকে বড় করবে। ইরফানের ঠিক ভালো লাগলো না নিজের বাবার বলা কথাগুলো। এভাবে সবার সামনে সে বিরক্তিবোধ করলো এবং চোখ মুখ কুঁচকে বলল, কেন? একদিন না একদিন তো এই কেবিন আমারই হইব, তাই এখনই চলে যাচ্ছি। ইরফানের এমন লাগামহীন কথায় উপস্থিত তার বাবা এবং চাচারা নিজের বসার আসন থেকে উঠে পড়লেন। তারা বুঝতে পারছে না এত কিছু হবার পরেও ইরফান কি করে এই আশা করছে। এমন সময় নিজের কেবিন থেকে নীলা বের হয়ে আসলো। নীলাকে সেই কেবিন থেকে বের হতে দেখে আরশি বলে উঠল, অন্যের কেবিনে তুই কি করছিস? জানিস না এটা ইরফানের কেবিন? নাকি জেনে বুঝে ইচ্ছে করে করছিস এমনটি? নীলা আরশির কথার উত্তর না দিয়ে গুনগুন করে গান গাইল। তার গাওয়া গান শুনে ইরফান আর আরশির মুখ কালো হয়ে গেল। তারপর নীলা বলতে শুরু করলো, ভাবি, আমি জানতাম না যে আপনি চোখে দেখেন না। এইটা আপনার স্বামীর কেবিন না, এইটা আমার কেবিন। আমার স্বামীর কেবিন তো আপনার স্বামীর কেবিন তো ওই যে ডান দিকে। ইরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, আমার কেবিন ডান দিকে ঠিকই, কিন্তু তুই তো বলেছিলি তোর এইসব ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, তাই আমার নামে করে দিবি। তাহলে কেন আজ আমার কেবিনে এসে বসেছিস? আজ তো আমার নামে সব কিছু দিয়ে দেওয়ার কথা ছিল, তাহলে করে দে আমার নামে। ইরফানের কথায় নীলা অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসি দেখে সবাই অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকে। তাকে এখন কিছুটা ভয়ঙ্কর দেখাচ্ছে। নীলা হাসতে হাসতেই বলল, তোমার নামে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখনো তো তোমার নামে দিইনি, আর ভবিষ্যতেও দিব না। নীলার এমন প্রত্যাখ্যানে ইমরান মির্জা বেশ খুশি হলেন। তিনি চান না তার প্রতারক ছেলে নীলার অধিকার ভোগ করুক। ইরফান আর আরশি অবাক হয়ে গেল। ইরফানের মাথা রাগে ফেটে যাচ্ছে। সে হুঙ্কার দিয়ে বলে উঠল, মানেটা কি? তুই কথার খেলাপ করবি? মির্জা পরিবারের বড় মেয়ে নিজে কথার খেলাপ করেছে, সেদিনও শেষ প্রতারণা করেছে। এতটা খারাপ দিন আসলো যে তুই কথার খেলাপ করবি? কই গেল তোর ডায়লগ? কি জানি বলতি? নীলা মির্জা এক কথার মানুষ, সে তার কথা খেলাপ করবে না, তাহলে এখন কেন করছিস? নীলা কেবল বাঁকা হাসল। উপস্থিত সবার দৃষ্টি এখন তার দিকে। নীলা একদম শান্ত কণ্ঠে বলল, প্রতারণা কি করে করতে হয় তা তোমাদের কাছ থেকে তো শিখেছি। তোমরা দুজনেই আমার প্রতারণা শিক্ষক। তোমাদের কাছ থেকে আমি প্রতারণা শিখেছি। ভাবলাম যা শিখেছি সেটির নমুনা আগে তোমাদেরকে দেই। তোমাদের সব থেকে বেশি অধিকার আছে তোমাদের কাছ থেকে আমার শেখা এই প্রতারণার নমুনা উপভোগ করা। যে যেমন তার সাথে তো তেমনই ব্যবহার করতে হয়। ভালোবাসার বদলে ভালোবাসা এবং প্রতারণার বদলে প্রতারণা, এটাই নীলা মির্জার নিয়ম। ইরফান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, কেবল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। আর আরশি সে যেন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। এ যেন অন্য এক নীলা। আরশির এখনো মনে পড়ে আগের দিনের কথা, অতীত। আরশি আর নীলা একসাথে শুয়ে আছে নীলার রুমে। নীলা খাটের হার্ডবোর্ডের সাথে হেলান দিয়ে আজসহ অবস্থায় ছিল, আর আরশি নীলার পায়ের রানী মাথা রেখে সোজা হয়ে শুয়েছিল। নীলা আরশির চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। আরশি হঠাৎ বলে উঠল, তোরই ভালো নীলা, নিজের পরিবার আছে, ব্যবসা আছে, আর কি লাগে শুনি? নীলা আরশির কথায় মুচকি হাসলো, তারপর বলল, কিন্তু তুই তো জানিসই আমার এই সব বিজনেসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি শিক্ষিকা হতে চাই, শুধু শুধু একসাথে এত কিছু সামলানোর প্রয়োজন কি? আর ইরফান ভাই তো আছেই, তাকেই না হয় সব দায়িত্ব বুঝিয়ে দিব। আরশি অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইরফানকে ইরফান ভাইয়া কে মানে? তুই কি নিজের ভাগ তাকে দিয়ে দিবি নাকি? তাহলে কেন তোর বাবার সাথে গিয়ে বিজনেস সম্পর্কে
ধারণা নিয়েছিস কষ্ট করে? কেন দেখভাল করছিস? নীলা স্মিত হেসে বলল, আরে পাগলি, যে জিনিসটা সম্পূর্ণরূপে আমার, যা আমার পরিবারের ঐতিহ্য, সেই সম্পর্কে তো ধারণা রাখতেই হতো নাকি? আর আমি যেহেতু একমাত্র মেয়ে আমার পরিবারের, তাহলেই এসবে আমার যাওয়াটা উচিত। পরিস্থিতির শিকার হয়ে কখন কি প্রয়োজন হয় তা আমরা জানি না। পরে বসে কান্না করার থেকে আগেই ভালো কোনো কিছু শিখে ফেলা। আর ব্যবসা সম্পর্কে ধারণা নিয়ে তো আমার কোনো লস হয়নি, বরং ভালোই লেগেছিল। উপলব্ধি করতে পেরেছি যে আমার বাবা চাচারা কত কষ্ট করে। আর ইরফান ভাইয়ার সাথে তো আমার বিয়ে হবেই। আমার যা তার সবই তো ইরফান ভাইয়ারও, তাই তাকেই দিয়ে দিব আমার ভাগের বিজনেসের অংশ। আর এতে বাড়ির কারোর কোনো সমস্যা নেই। আমি এক্ষুনি লিখে দিয়ে দিতাম তাকে, কিন্তু সব কাগজপত্র রেডি করতে সময় লাগবে, তাই বিয়ের পরের দিনেই দিব। সে একান্ত আমার হয়েই যাবে, আর আমি সহ আমার সবকিছু তার হয়ে যাবে। কথাগুলো বলতে নীলা মিটমিট করে হেসে উঠল। তার কথার কোনো জবাব দিল না আরশি। সে শুধু চুপচাপ শুনে গেল। তার মুখে অন্ধকার নেমে এলো, যা নীলা লক্ষ্য করল না। বর্তমান আরশি নিজের চিন্তায় মগ্ন ছিল। এমন সময় নীলা বলে উঠল, এমা ভাবি, আপনি এখানে সংসেজে দাঁড়িয়ে আছেন কেন? ওই যে দেখুন, আপনার স্বামী বেচারা ভেঙে পড়েছে। একা একা হাঁটতে হাঁটতে নিজের কেবিনের দিকে গেল। যান, গিয়ে সামলান তাকে। আশির হুঁশ ফিরল। সে হকচকিয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে একবার ইরফানকে দেখে নি, আবার নীলার দিকে দৃষ্টিপাত করলো। তারপর বলতে শুরু করলো, ছি নীলা, ছি। তোর লজ্জা করলো না ইরফানকে এইভাবে ঠকাতে? আরে তুই না ওকে ভালোবাসতি? নীলার ঠোঁটে তার ছেলের হাসি ফুটে উঠল। উপস্থিত সবাই আরশিকে দেখছে। কতটা নির্লজ্জ হলে মানুষ এমন প্রশ্ন করতে পারে, তার শিখে দেখেই বোঝা যায়। নীলা বিদ্রুপ করে বলল, লজ্জা শব্দটার মানে জানেন আপনি ভাবি? এই শব্দটা আপনি এবং আপনার স্বামীর মুখে মানায় না। আর আপনার প্রশ্নের মাঝেই আপনার উত্তর রয়েছে। ভালোবাসতাম অর্থাৎ অতীত যা চলে গেছে। আর ঠকানোর কথা দয়া করে আপনি বলবেন না তো। শব্দটি নিজেও লজ্জা পাবে আপনি যদি তাকে নিজের মুখ থেকে উচ্চারণ করেন। নীলার এমন রূঢ় উত্তর শুনে আরশির মুখ চুপসে গেল। সে ভেবেছিল নীলার আগের মাথায় তাকে নাম ধরে ডাকবে, আগের মতোই তুই তুকারি করবে, এবং সেই সুযোগে সে নীলাকে ধমকে বলবে যে নীলা যাতে তাকে ভাবি বলে ডাকে। কিন্তু নীলা যেন কোনো সুযোগই দিচ্ছে না বা দিতে চাচ্ছে না তাকে অপমান করার। সেখানে নীলার বাবা এবং চাচাসহ আরও কিছু এমপ্লয়ি ছিল। তারা সবাই মিটিমিটি করে হাসছিল এমন নাটক দেখে। যারা প্রথম নীলাকে নিয়ে বাজে মন্তব্য করছিল, তারা এখন ইরফান আর আরশিকে ছি করছে। আরশি আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, এক দৌড়ে অফিস থেকে বের হয়ে এলো। আর ইরফান, সে তখন নীলার কথাগুলো শুনে আঘাত পেয়ে নিজের কেবিনের দিকে হাঁটা ধরেছিল। কিন্তু তার মতন যেন তার পাও প্রতারণা করছে আজ, নড়তেই চাইছে না। ইরফান অনেক কষ্টে নিজের কেবিন পর্যন্ত আসলো। তার এই নীলাকে চিনতে ভীষণ কষ্ট হচ্ছে। তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার থেকে বেশি কষ্ট হচ্ছে আশির তার পাশে দাঁড়ালো না, অথচ নীলা সবসময় তার পাশে থাকতো। যদি সে নিজেও ভুল হতো, তবু নীলা তাকে সাপোর্ট করত। আর আজ সে নীলা তাকে সবার সামনে অপমান করলো। এ যেন ইরফান মানতেই পারছে না। অন্ধকার রুমে ক্যান্ডেল জ্বালিয়ে বসে আছে মিহান। হাতে তার একটি ছবির ফ্রেম। সেখানে তার কোলে একটি ফুটফুটে ছোট্ট বাচ্চা, এবং তার এক পাশে তার মা ও অন্য পাশে তার বাবা। ছবিটি আজ থেকে আরো 21 বছর আগে তোলা। মিহালের তখন বয়স ছিল 10 কি তার একটু বেশি হবে। মিহাল ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত ছবিটিতে থাকা বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আছে। ক্যান্ডেলের আলোতে বেশ স্পষ্টই দেখা যাচ্ছে চেহারা। মিহাল ছবির ফ্রেমের উপর হাত বুলিয়ে নরম স্বরে বলতে লাগলো, আমি জানি না তুমি এখন কেমন আছো, আর জানতেও চাই না। আমার মতন এমন শক্ত হৃদয়হীন মানুষের কারোর ভালো থাকা খারাপ থাকা নিয়ে কিচ্ছু যায় আসে না। কারোর অনুভূতি ভালো লাগা খারাপ লাগা দিয়ে আমি পরোয়া করি না। খুব কম মানুষ আছে আমার যাদের নিয়ে আমি ভাবি।
কিন্তু কেন জানি না নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করতে মন সায় দিচ্ছে না। মন বারবার নিষেধ করছে, বলছে তুমি ভালো নেই, তোমার খুব করে কাউকে প্রয়োজন। আচ্ছা, আমারও কাউকে প্রয়োজন, আর তোমারও। তাহলে কি আমরা একে অপরকে ব্যবহার করতে পারি না? এতে আমার স্বার্থ লাভ হবে এবং তোমার প্রয়োজন পূরণ হবে। মিহাল ছবিতে থাকা ছোট্ট মেয়ে শিশুকে প্রশ্নগুলো করলো, কিন্তু বরাবরের মতন কোনো জবাব পেল না। হতাশ হয়ে মিহাল আবার বলতে শুরু করলো। সেই কবে থেকে তোমার এই ছবিটির সাথে আমি কথা বলে আসছি, নিজেও জানি না আমি কেন কথা বলি। নিজেকে বোঝাই যে নিজের সময় কাটানোর জন্য তোমাকে ব্যবহার করি, কিন্তু হৃদয় অন্য কথা বলে। কিন্তু কি বলে তা বুঝি না। যেই জায়গায় সারাক্ষণ নিজেকে হৃদয়হীন বলে দাবি করি, সেই জায়গায় কি করে হৃদয় যা বলে তা বুঝবো আমি? উত্তর দাও নীলাঞ্জনা। আবার থামলো মিহাল, খুব সূক্ষ্মভাবে ছবিটি দেখে নিল। বাচ্চাটি নীল রঙের তোয়ালে জড়িয়ে আছে। তারপর পুনরায় বলতে লাগলো। নাম জানি না তোমার, পরনে নীল, তোমার আর আমার মায়ের খুব প্রিয় একটি গান নীলাঞ্জনা, এবং তুমিও আমার মায়ের প্রিয়। তাই সব মিলিয়েই তোমার নাম দিলাম নীলাঞ্জনা। তোমার আসল নাম কি তা আমি জানি না, আর জানতেও চাই না। মিহাল খান একবার যা ঠিক করে নেয় সে তাই করে। যেহেতু তোমার নাম নীলাঞ্জনা আমি দিয়েছি, তার মানে আমার জন্য তুমি নীলাঞ্জনা। এবং খুব শীঘ্রই তোমাকে আমার কাছে আসতে হবে, অথবা আমি নিজেই তোমার কাছে চলে আসবো নীলাঞ্জনা। তোমাকে আমার খুব প্রয়োজন। স্বার্থ অর্জনে তোমাকে ব্যবহার করাটা খুবই প্রয়োজন। আর আমার মন বলছে তোমারও কাউকে প্রয়োজন। দুজনেই না হয় এক হয়ে একে অপরকে ব্যবহার করব। কথাগুলো বলেই মিহাল ছবির ফ্রেম বুকের উপর রেখে সোফায় হেলান দিল। তারপর গুনগুন করে গাইতে শুরু করলো। এরপর বিষণ্ণ দিন বাজে না, মনোবিন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অফিসে বোমা ফাটিয়ে নীলার বাবা এবং চাচাদেরকে বলে অফিস থেকে বের হয়ে গেল। হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিল, দুপুর হয়ে গেছে। আজ ভার্সিটিতে যা হলো না তার, কিন্তু কাল গিয়ে অনেকগুলো কাজ করতে হবে। পাশ থেকে ফোন বের করে ইকরাকে কল দিল। ইকরা কল ধরতেই বলল। তুই তো আজ ভার্সিটিতে এসেছিস তাই না? ইকরা বলল। হ্যাঁ, আমি ভার্সিটিতে আসছি। নীলা বলল। আচ্ছা থাক, আমি আসছি ভার্সিটি। ইকরা সম্মতি জানালেই নীলা ফোন কেটে দিল। গাড়িতে উঠে রওনা দিল পিকনিকের উদ্দেশ্যে। মন বলছে মুনভি কিছুই করেনি, কিন্তু প্রমাণ বলছে মুনভির এতে হাত আছে। কি করব, কার কথা বিশ্বাস করব, কিচ্ছু বুঝতে পারছি না। কথাগুলো বলেই মিহাল মাথার চুল খামচে ধরে বসে পড়ল। কান টেক ইট এনিমোর। এত কনফিউজড আমি আর নিতে পারছি না। মিহাল যখন নিজের মনের সাথে লড়াই করছিল তখনই কেউ তার দরজায় নক করে। মিহাল তৎক্ষণাৎ মাথার চুল ছেড়ে দিয়ে মুখের গাম্ভীর্য বজায় রেখে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অনুমতি দিল ভেতরে আসার জন্য। মনভি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। মিহাল মনভিকে দেখে তার ছেলের স্বরে বলল। তুই আবার কবে থেকে অনুমতি নিয়ে আসা শুরু করলি? মনভি শান্ত কণ্ঠে জবাব দিল। তোর মতো ম্যানারলেস আমি না। মিহাল বাঁকা হেসে বলল। ম্যানারলেস না, কিন্তু চিটার তো। তাই তো ধোকা দিলি। একবারও ভাবলি না আমাদের বন্ধুত্বের কথা, আমার ইমোশনের কথা? তুই তো জানতি সবকিছু, তাহলে কেন এমন করলি? মনভি কেবল অনুভূতিহীন দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মিহালের কাছে। আজকেও সে কোনো উত্তর করল না মিহালের দেওয়ার অপবাদের। নিজের জন্য ডিফেন্ড করলো না, কেবল ভাবলেশীনভাবে চেয়ে রইল। তারপর বলল। মা এসেছে, আন্টির সাথে কথা বলছে। সময় করে দেখা করে আসিস, আমি হসপিটালে যাচ্ছি। কথাগুলো বলেই আর একদণ্ড দাঁড়ালো না সে। রুম থেকে বের হবার জন্য পা বাড়ালো, কিন্তু মিহালের কথা শুনেই তার পাজরা থেমে গেল।
মিহাল গম্ভীর কণ্ঠে বলল, আজও চুপ করে থাকবি? এতগুলো কথা শোনালাম, অথচ নিজের জন্য একবারও স্ট্যান্ড নেওয়ার প্রয়োজন বোধ করলি না। এসব করে কি প্রমাণ করতে চাস তুই? আমি তোকে বিশ্বাস করি না, নাকি আমার বন্ধুত্ব সত্য না? তাহলে শুনে রাখ, এই মিহাল খান কখনো কাউকে ধোকা দেয় না এবং ভবিষ্যতেও দেবে না। কিন্তু তার মানে এই না যে প্রতারকদের ছেড়ে দেবে। প্রতারক যতই কাছের হোক, ভালোবাসার হোক না কেন, তাকে তার প্রাপ্য শাস্তি দেবে এই মিহাল খান। তাই যদি ভেবে থাকিস তোর নীরবতাকে আমি সম্মতির লক্ষণ ভেবে ঘাপটি মেরে বসে থাকবো, তাহলে তুই ভুল করছিস। সত্য জানার জন্য মিহাল খান যে কোনো পর্যায়ে যেতে পারে। কাউকে কবর থেকে বের করতে হলেও সে করবে, আবার প্রয়োজন পড়লে কাউকে কবরে পাঠিয়ে দিতেও দ্বিধাবোধ করবে না। আর এইটা মিহাল খান। মনভি স্মিত হাসল। মিহালের বলা কথাগুলো শুনে সে খুব ভালো করেই মিহালকে চেনে, কিন্তু সে চাই মিহাল নিজ থেকে সত্য বের করুক। তাই শান্ত কণ্ঠে বলল, আমি অপেক্ষায় থাকবো সেদিনের, যেদিন তুই সব সত্য জানতে পারবি। কথাটি বলেই সে মিহালের রুম থেকে বের হয়ে গেল। মিহাল কেবল এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল এবং বলল, খালি আর যাবি কোথায়? আমার দেশে এসে আমার কলেজে ভর্তি হয়ে আমাকে ধোকা দিয়ে পালানো কি এত সহজ? তোর জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি, আর তুই নিজ দেশে গিয়ে শুনলাম বিয়ে করে সুখে সংসার করছিস। আমি বেঁচে থাকাকালীন কখনোই সুখকে তোর ধারের কাছে আসতে দিব না। তুই যেমন আমার দুর্বলতাকে টার্গেট করেছিস, আমিও তোর দুর্বলতাকে টার্গেট করব। তোর স্ত্রী হবে আমার নেক্সট টার্গেট। দেখ আমি কি করি। কথাগুলো বলেই মিহাল বাঁকা হাসল। কি মনে করে মিহাল কার কথা বলছে, নাকি নতুন কোনো রহস্য ভেদ হতে চলেছে? নীলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে বসে আছে, মূলত ইকরার জন্য অপেক্ষা করছে। ইকরার মেসেজ দিয়ে বলছে কিছুক্ষণের মধ্যে আসছে, তাই সে একা বসে আছে। এমন সময় তারই এক ক্লাসমেট তার পেছনে এসে বলল। নীলা পিছনে তাকিয়ে রাব্বিকে দেখে স্বাভাবিকভাবেই বলল, এমনি আসিনি, আর এখন ইকরার জন্য অপেক্ষা করছিলাম, কিছু কথা আছে তাই। রাব্বি মুচকি হাসলেই এটার গালে টোল পড়ে। রাব্বির গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বায় 5 ফুট 7 ইঞ্চি বা 8 ইঞ্চি হবে হয়তো। পড়াশোনা খুব ভালো, সবসময় ভালো রেজাল্ট করে। সেও অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে। সবসময় নীলার সাথে কথা বলতে চাইতো, কিন্তু নীলা পড়াশোনার বিষয় ছাড়া বাড়তি বিষয় নিয়ে কোনো ছেলের সাথে কখনো কথাবার্তা বলতো না। সবসময় সবাইকে উপেক্ষা করে চলতো, তাই সে নীলার সাথে কথা বলতে পারেনি। কিন্তু নীলার ব্যাপারে সে সব খোঁজখবর কি রেখেছে সবসময়। সে অনেক আগে থেকে নীলাকে পছন্দ করে। নীলার কণ্ঠ, চালচলন, ব্যবহার সবেতেই সে মুগ্ধ। কিন্তু যখন জানতে পেরেছিল নীলার বিয়ে হবে, তখন খুব কষ্ট পেয়েছিল। কিন্তু আবার যখন জানতে পারে নীলার বিয়ে ভেঙে গেছে, তখন মনে মনে খুব খুশি হয়। তাই এখনও নীলাকে সে হারাতে চায় না। এজন্যই আজ নীলাকে একা দেখে সাহস জুগিয়ে আসলো নীলাকে নিজের মনের কথা বলতে। নীলা রাব্বিকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকার কি আছে? কিছু বলবে? রাব্বি হকচকিয়ে উঠল। নীলার এমন ছাজালো কণ্ঠ তার আমতা আমতা করে বলল। নীলা বিরক্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর রাব্বি সামনাসামনি ফিরে ধমক দিয়ে বলল, আসলে নকলে না করে যা বলার তা তাড়াতাড়ি বল, এবং এখান থেকে মানে কেটে পড়ো। রাব্বি চোখ বন্ধ করে এক বড় নিঃশ্বাস নিয়ে বলল। নীলা রাব্বির প্রস্তাব শুনে মোটে অবাক হয়নি, কারণ সে এমনই কিছু একটা আশা করেছিল। সে তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনেক আগেই বুঝতে পেরেছিল যে এই ছেলেটি তাকে পছন্দ করে, কিন্তু তখন তার হৃদয় জুড়ে কেবল ইরফান ছিল বলে অন্য কারো কথা মনে আনত না। আর এখন তো অন্য কাউকে তার মস্তিষ্কেও আনা তার দ্বারা অসম্ভব। এখন তার একটাই লক্ষ্য, নিজের স্বপ্ন পূরণ করা এবং একজন সাকসেসফুল ইন্ডিপেন্ডেন্ট ওমেন হওয়া। তাই রাব্বির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, শোনো, আমাকে নিয়ে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার উত্তর না। কথাটি বলেই নীলা হাঁটা হল, পিছন ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না। রাব্বি হতাশ হয়ে কেবল নীলার যাওয়ার পানে চেয়ে রইল। কিছুক্ষণ হাঁটতেই ইকরা দৌড়ে এলো নীলার কাছে এবং বলল, এই টপার তোর সাথে কথা বলছিল? নীলা হাফ ছেড়ে বলল,
কি আর বলবে, আমাকে পছন্দ করে ব্লা ব্লা ব্লা। ইকরা সাহস নিয়ে বলল। তাহলে অ্যাকসেপ্ট করে নে। নীলা রাগ করার বদলে বাঁকা হেসে গানের লাইন ধরলো। ইকরা শব্দ করে হেসে উঠল, নীলাও সঙ্গে হাসলো। তারপর দুজন মিলে ভার্সিটির প্রাঙ্গণে বসলো। তারপর নীলা বলতে শুরু করলো। আই এম সরি ইকরা, তুই অনেকবার অনেকভাবে আমাকে সত্য বলার চেষ্টা করেছিস, কিন্তু আমি তোর কথা না শুনে তোকে অপমান করেছি। আসলেই অন্ধ বিশ্বাস ভালো না। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত তোর সাথে এমন আচরণ করার জন্য। ইকরা নীলার হাতের ওপর নিজের হাত রেখে বলল। এতে সরি বলার কি আছে? লজ্জা পাবারই বা কি আছে? এখানে তো তোর কোনো দোষ নেই। তুই কেবল ভালোবেসেছিলি এবং বিশ্বাস করেছিলি। যদি অন্য কেউ তোর সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে না পারে, এটা তাদের ব্যর্থতা, তোর না। হতে পারে আমি তোর বেস্ট ফ্রেন্ড না, কিন্তু তোকে নিজের বন্ধু মনে করেছি, তাই বিপদ আপদে সবসময় তোর পাশে থাকবো। নীলা ইকরার দিকে কৃতজ্ঞতার দৃষ্টি নিয়ে তাকালো। ইকরা দাঁত বের করে কিউট স্মাইল দিল। নীলা নিজেও হেসে উঠল। তারপর কিছু একটা মনে করতেই বলল। ও হ্যাঁ, যার জন্য আসা। ইকরা নড়ে চড়ে উঠল। নীলা কি বলবে তা শোনার জন্য সম্পূর্ণ মনোযোগ দিল। নীলা বলতে শুরু করলো। তুই শুধু আমাকে ঋণী করে তুলছিস। তোর কথায় প্যারিসে অ্যাপ্লাই করেছিলাম, এখন আপু যে চান্স পেয়েছি এবং অর্থনীতি বিষয়েই পেয়েছি। তোর জেদের কারণে আমি অ্যাপ্লাই করেছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেছি। নীলার কথা শুনে ইকরা খুশিতে উৎফুল্ল হয়ে তালি বাজালো। নীলা হেসে উঠল তার এই বাচ্চা মতে। ইকরা বরাবরই এমন। তারপর ইকরা বলতে শুরু করলো। শুধু তুই না, আমি নিজেও চান্স পেয়েছি, তাও বায়োলজি বিষয়। এবার দুজনে উৎফুল্ল হয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। ইকরা খুশিতে বলল। যাক, তাহলে আমরা একসাথে যাচ্ছি তো নাকি? নীলা বাঁকা হেসে বলল। আর কত নিজের স্বপ্নকে বিসর্জন দিব। আমরা অবশ্যই যাব। তুই না বললে তো আমি অ্যাপ্লাই করতাম না, আর এখন এই সুযোগও পেতাম না। কত বড় বোকাই না ছিলাম আমি। ইরফান ভাইয়া চাইতো না বলে কখনো পছন্দকে প্রাধান্য দিই, অথচ ভুলে গিয়েছিলাম যে নিজেকে যদি নিজেই ভালোবাসতে না পারি, তাহলে কেউই কখনো ভালোবাসবে না। ভেবেছিলাম কখনোই বাইরে পড়বো না, তাই অ্যাপ্লাই করব না, কিন্তু তুই বলেছিলি। বাইরে না পড়তে যাস, কিন্তু অ্যাপ্লাই করতে যদি একবার চান্স পেয়ে যাস, তাহলে তো মনকে সান্ত্বনা দিতে পারবি যে তুইও বাইরে পড়ার সুযোগ পেয়েছিলি। তোর এই কথার কারণেই অ্যাপ্লাই করি, আর দেখ এখন এই সুযোগটা আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। আমরা যাব ইনশাল্লাহ। ইকরা জোরে চিৎকার করে বলে উঠল। ইনশাল্লাহ। নিজের কেবিনে এক হাতের আঙুলের মাঝে আরেক হাতের আঙুল ভাঁজ করে মাথা ঠেকিয়ে বসে আছে ইরফান। সে সকালে এসেছিল, এখনো রুম থেকে বের হয়নি। আশ্চর্যজনকভাবে কেউ তার খোঁজও নেয়নি, এমনকি আরশিও না। ইরফান ডুবে গেল অতীতের স্মৃতির মাঝে। অতীত। নীলা এবং আবির ছোট থেকে পড়াশোনায় খুব ভালো থাকলেও ইরফান তেমন একটা ছিল না। তার খেলাধুলার প্রতি মন ছিল ঠিকই, কিন্তু সবসময় নিজেকে সেরা মনে করে। সেখানেও কিছু করতে পারল না। বেশ ভালো ফুটবল খেলতো ইরফান, এবং এর জন্য ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যতগুলো স্কুলের সাথেই খেলুক না কেন, তার জন্যই সবসময় তার স্কুল প্রথম হতো। এমনকি সে খেলার জন্য উপজেলা জেলা বিভাগেও যেতেছিল। স্কুলের টিচার, বন্ধুবান্ধব, এলাকার মানুষ আর পরিবার সবাই তার খুব প্রশংসা করত। ফলস্বরূপ তার মনে ওভার কনফিডেন্স জন্ম দেয়, এবং তার পরিবার তাকে BAF শাহিন কলেজে ভর্তি করায়, কারণ এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা আছে। এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলায় প্রশিক্ষণ দেওয়া হয়। ইরফান যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, নীলা তখন কেবল BSc পরীক্ষা দিয়েছিল, কিন্তু সে এটা জানতো বড় হলে তার ইরফান ভাইয়ের সাথেই তার বিয়ে হবে। ইরফান প্রথম কলেজে উঠে কলেজে থাকার জন্য পরিবার ছাড়া আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো। হোস্টেলের পরিবেশ এবং খাবার ভালো না, আর পরিবার আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী বিধায় আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে সমস্যা হয়নি। কিন্তু মূল সমস্যা ছিল ইরফানের ওভার কনফিডেন্ট।
সে নিজেকে সেরা মনে করতে শুরু করলো। খেলার জন্য যে কোচিং সেন্টারে দেওয়া হয় সেখানে প্রথম প্রথম নিয়মিত যেত না এবং সময়ের সাথে সাথে কোচিং সেন্টারে যাওয়াই বাদ দিয়ে দিয়েছিল। সে মনে করতে শুরু করলো সে কোচিং না করলেও প্র্যাকটিস না করলেও সেই সেরা খেলবে। আর পড়াশোনায় তো আগে থেকে তেমন ভালো ছিল না, সারাদিন বাহিরে ঘুরোঘুরি করত এবং কেবল টাকা খরচ করত। কিন্তু যখন কলেজ থেকে কোচিং সেন্টার থেকে তার বাড়ি নালিশ দেয় তখন তার বাবা কড়া নির্দেশ দিয়ে দিয়েছিল এখন থেকে তাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, কেবল পড়াশোনার জন্য টাকা দেওয়া হবে এবং সেই টাকা তিনি নিজে গিয়ে যেখানে প্রয়োজন সেখানে দিয়ে আসবেন। এই ঘটনার পর ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এরপর সে যে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিল সেটিতে খুব বাজে খেলেছিল, ফলস্বরূপ তাকে টিম থেকে আউট করে দেওয়া হয়। যখন বাড়ি থেকে অতিরিক্ত টাকা আসা বন্ধ হয়ে গেল তখন তার মজমস্তি করা বন্ধ হয়ে গেল। নীলার সাথে ফোনে কথা বলতো। নীলা তখন ছোট ছিল এবং তাকে খুব বিশ্বাস করত বলে সে নীলাকে নিজের কষ্ট বলল, আদরের স্বরে বলল, নীলু বাড়ি থেকে উপযুক্ত টাকা আসা বন্ধ হয়ে গেছে, এখন আমি নিজের পছন্দ মতো কিছু কিনতে পারি না। নীলা ইরফানের কথা শুনে আহত কণ্ঠে বলল, থাক ইরফান ভাইয়া, কষ্ট পেও না। তোমার নীলু তো আছে তাই না? আমাকে প্রতিদিন 100 টাকা করে দেয়। তুমি তো জানোই আমি খরচ করি না। আর আগে থেকে অনেক টাকা জমানো আছে আমার। আর বাবা, বড় আব্বু, ছোট আব্বু তারা প্রায়শই আমাকে এমনিতেই টাকা দেয়। আমার কাছে এখন অনেকগুলো টাকা আছে, আমি আবির ভাইয়াকে দিয়ে তোমার কাছে পাঠাবো, কেমন? ইরফান খুশি হয়ে বলল, একমাত্র তুই আমাকে ভালোবাসিস, একমাত্র তুই আমার কষ্ট বুঝিস, এর জন্য তোকে আমি অনেক ভালোবাসি নীলু। আই লাভ ইউ। নীলা লজ্জা পেয়ে বলল, ভাইয়া এসব বলো না, আমার লজ্জা করে। আর বড় আব্বু জানতে পারলে তোমাকে বকা দেবে। এখন রাখছি, আমার মনোযোগ দিয়ে পড়ো, কেমন? ইরফান মুচকি হেসে ফোন কেটে দিল। সেই দিনই নীলা তার আগের জমানো টাকা থেকে 10,000 টাকা বের করে আবিরকে দিয়ে ইরফানের ফোনে পাঠালো। নীলা যেহেতু অনেক আগে থেকেই টাকা পয়সা জমাতো এবং যখন তার কাছে অনেক ভাঙতি টাকা হতো তখন সে তার বাবা কিংবা চাচাদেরকে ভাঙতির টাকা দিয়ে নোট টাকা সে নিত এবং সবসময় সে তার বাবা চাচাদেরকে যত টাকা দিত তারা সে ভাঙতি টাকা নিয়ে নোট দেওয়ার সময় কিছু টাকা বেশি দিত। তাই নীলার কাছে সবসময় টাকা থাকতো। স্কুল থেকে উপবৃত্তি পেত, সেই টাকাও সে খরচ করতো না। তার টাকা জমাতে খুব ভালো লাগতো আর যা প্রয়োজন ছিল সবসময় তার বাবা চাচারা তাকে দিয়েছে, তাই নিজ থেকে খুব কমই তার জিনিস কিনতে হয়েছে। তাই ইরফানকে একসাথে এতগুলো টাকা দিতে তার সমস্যা হলো না, বরং এই টাকা দেওয়ার পরও তার কাছে মোটামুটি অনেক টাকা ছিল। কিন্তু আজ যখন ইরফান বলল তার নাকি কষ্ট হয়, সেটা শোনার পর নীলা ঠিক করে নিল আগে যে অল্প টাকা খরচ করত এখন থেকে সেই টাকাটাও খরচ করা সে বন্ধ করে দেবে। নিজের সব টাকা জমিয়ে ইরফান ভাইয়াকে দেবে যাতে তার ইরফান ভাইয়ের কোনো কষ্ট না হয় এবং সেটাই করতে লাগলো। নিজেই না খেয়ে থেকে খরচ না করে টাকা জমিয়ে ইরফানকে প্রায়শই দিত আর ইরফানও নির্লজ্জের মতো তার কাছ থেকে টাকাটা নিত। এইসব ভাবতে ভাবতে ইরফান অতীতের ভাবনা থেকে বের হয়ে এলো। যে জায়গায় তার নীলা তার জন্য সব কিছু করত, নিজের কথা চিন্তা না করে নিঃস্বার্থভাবে তার জন্য সব কিছু করত। আজ সে নীলা কথা দেওয়ার পরে কথা রাখলো না। ইরফান এই কোম্পানি থেকে নীলার অংশ না পেয়ে যতটা কষ্ট লাগছে তার থেকে বেশি কষ্ট লাগছে নতুন নীলাকে চিনতে। এই নীলাকে যেন সে মেনে নিতে পারছে না। এই নীলা তার মেয়ের ইগোকে অনেক হার্ট করছে। পুরুষ মানুষের আর কিছু থাকুক আর না থাকুক ইগো থাকে এবং তারা চায় না কেউ তাদের ইগো হার্ট করুক। কিন্তু নীলা নিজে ভেঙে না পড়ে সামনের মানুষকে কিভাবে ভাঙতে হবে সেই কাজ করে যাচ্ছে, যা ইরফানের হজম করতে কষ্ট হচ্ছে। বসা থেকে উঠে দাঁড়ালো ইরফান, তারপর নিজেই বলল, বেশি উচ্ছিস তুই আজকাল নীলা, তোর পাকা কি করে কাটতে হয় তা আমার ভালো করেই জানা আছে। কথাগুলো বলে কেবিন থেকে বের হয়ে গেল। ইরফানের উদ্দেশ্য এখন বাড়িতে যাবে। নীলা দুপুরের খাবার বাহির থেকে খেয়ে এসেছে ইকরার সাথে। বাড়িতে এসে সোজা নিজের রুমে ঢুকে গোসল করে নিল। সকালে একবার গোসল করেছিল কিন্তু এতক্ষণ ভার্সিটির প্রাঙ্গণে বসে থাকার জন্য রোদেই ঘেমে গিয়েছে, তাই বাড়ি এসে একদম গোসল করে ফেলল। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখল 2:30 বাজে। এখনো জোহরের নামাজ পড়ার সময় আছে,
তাই আর আলসেমি না করে আগে নামাজ পড়ে নিল। এমনিতেই সে অনেকটা সময় নিয়ে নামাজ পড়ে, নামাজে তার সময় কাটলে খুব ভালো লাগে। আজ আর বেশি সময় নিল না, যেহেতু দেরি হয়ে গেছে। নীলা নামাজ পড়েই তার সকল সার্টিফিকেট বের করতে লাগলো। আর পাসপোর্ট আগে থেকে বানানো ছিল। একবার সপরিবারে ইন্ডিয়ার কাশ্মীর ঘুরতে গিয়েছিল, সেই সুবাদেই পাসপোর্ট বানানো হয়েছিল। 1 বছর আগে ঘুরতে গিয়েছিল, আর পাসপোর্টের মেয়াদ 5 বছর। তাই এখন আপাতত পাসপোর্ট বানানোর কোনো ঝামেলা নেই। সব সার্টিফিকেট গোছানোর পর নীলা বিছানায় আরাম করে বসলো। চলে গেল অতীতের ভাবনায়। অতীত। বড় আব্বু ইরফান ভাইয়াকে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছে, তাহলে তোমরা কেন দিচ্ছ না? ইমরান মির্জার কাছে জবাবদিহি চাইল ছোট্ট নীলা। তখন সে ক্লাস 8-এ পড়তো। ছোট্ট বলে ভুল হবে, কিন্তু নিজের বড় আব্বুর কাছে সে জবাবদিহি চাচ্ছে, সেই হিসেবে আসলেই সে খুব ছোট। আর ইরফান তখন অনার্স ফার্স্ট ইয়ার শেষ করেছে। কোন এক প্রাইভেট ইউনিভার্সিটিতে সে ভর্তি হয়েছে। পাবলিকে চান্স পেতে গেলে প্রচুর পড়তে হয়, এবং এত পড়তে নাকি সে পারবে না। তার জন্যই সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। আর যতই পড়ালেখায় মন না দিক, সবসময় ইংরেজি বিষয়ে সে মন দিয়েছে, কারণ তার ইচ্ছা ছিল দেশের বাহিরে যাবে, এবং ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই এটা সব থেকে বেশি কাজে লাগবে। ফলস্বরূপ সে এই বিষয়ে খুব ভালো না হলেও দেশের বাহিরে পড়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যোগ্যতা আছে তার। যখন পরিবারের সবাইকে জানালো সে দেশের বাহিরে গিয়ে পড়তে চায়, তখন তার বাবা বলল, সারা জীবন শুধু আমাদের টাকার উপরে ডিপেন্ড করেছো তুমি। তোমার থেকে কম বয়সের ছেলেরাও নিজেরা ইনকাম করে নিজেদের পড়াশোনার খরচ চালায়। তোমার জন্য কি করিনি আমি? যখন যেটা বলেছো তখন সেটা দিয়েছি, তারপরও বিনিময়ে কোনো ভালো রেজাল্ট পাইনি তোমার। খেলাধুলায় মন ছিল, সেটাতেও পিছিয়ে গেলে নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে। এখন তুমি আশা করছো যে তোমার পিছনে আমি আরও টাকা নষ্ট করব? ইমরান মির্জার এমন কথার প্রেক্ষিতে ইরফান কিছু বলার সুযোগ পেল না। ঠিক তখনই নীলা সেই কথাটি বলে উঠল। সবাই নীলার দিকে তাকালো। ইমরান মির্জা নিজের কণ্ঠ কোমল রেখে বলল, দেখো নীলামা, তোমার ইরফান ভাইয়া পড়াশোনায় তেমন ভালো না। বিদেশে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করবে। ওর পিছনে এত টাকা নষ্ট না করেই যদি আমার বিজনেসে আমি এই টাকা খরচ করি, তাহলে আমি লাভবান হব। নীলা নিজের বড় চাচুর কথায় অভিমান করে বলল, আমার ইরফান ভাইয়া এতটাও খারাপ না, সবাই তো আর পড়ালেখায় ভালো হয় না। যেহেতু সে বাইরে যেতে চাচ্ছে, তাহলে তাকে যেতে দাও। এমন তো না যে সে বাইরে পড়ার মতো যোগ্য না। যথেষ্ট ভালো স্টুডেন্ট আমার ইরফান ভাইয়া। আর এখন যদি IELTS করে, তাহলে বাইরে পড়ার সুযোগটা ভালো পাবে। তাই শুধু শুধু রাগারাগি না করে তাকে কোচিংয়ে ভর্তি করে দাও। আর ইংরেজিতে যেহেতু সে ভালো, তাই তার বেশি সময় লাগবে না। ইমরান মির্জা প্রথমে রাজি হয়নি, কিন্তু নীলার জোরাজোরিতে অবশেষে তাকে হার মানতে হলো। ইরফানকে আলাদা করে নিজের রুমে ডেকে বললেন, তুমি যদি ভেবে থাকো আমি তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখি না, তাহলে তুমি ভুল ভাবছো। আমি সব কিছু জানি। আবির আমাকে সব কিছু বলেছে। লজ্জা করলো না এই ছোট্ট মেয়ের কাছ থেকে টাকা নিতে? তুমি আজ যতটুকু এসেছো শুধুমাত্র এই মেয়েটির জন্য। বাইরে পড়ার সুযোগ পাচ্ছ শুধুমাত্র এই মেয়েটির জন্যই। তোমার জীবনে এই মেয়েটির অবদান অনেক, এই কথাটি ভুলে যেও না। নীলা লাখে একটা মেয়ে, সোনার সাথে তুলনা করলেও ভুল হবে। যেহেতু ও তোমাকে মনে প্রাণে মেনে নিয়েছে, তাই সবসময় ওর প্রতি লয়াল থেকো। আর কোচিংয়ে ভর্তি করালে দয়া করে পড়াশোনা করিও, যাতে ইউরোপের দেশে চান্স পেতে পারো, এবং বাইরে গিয়ে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে কিছু একটা করে দেখে আসতে পারো। দেশে আসলে তোমাকে আমাদের বিজনেস দেখতে হবে। নীলার সাথে বিয়ে হয়ে যাবে তোমার। ইরফান তো মহা খুশি। সে বাবাকে কথা দিল যে সে খুব ভালো করে পড়াশোনা করবে এবং সবসময় নীলার অবদান মনে রাখবে। বাবার ঘর থেকে বের হয়ে সে নীলার রুমে চলে গেল। নীলা বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। এমন সময় ইরফান এসে যেই না তাকে জড়িয়ে ধরতে নিবে, অমনি নীলা বলে উঠল, এই যে ভাইয়া, দূরে থাকো, আমার এসব ছোঁয়াছুঁয়ি পছন্দ না। ইরফান নীলাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরল না এবং কিছুটা রাগ দেখিয়ে বলল, আমি বিদেশ থেকে ফিরে আসলেই তো আমাদের বিয়ে হবে, তাহলে একটু জড়িয়ে দিলে কি হয়?
নীলা মুচকি হেসে বলল, বিয়ে হবে আমাদের, এখনো বিয়ে হয়নি। সেই সুবাদে তোমার আর আমার মধ্যে কোনো হালাল সম্পর্ক নেই। ইরফান মুখটা ভেঙচি কেটে বলল। বেশি বলছিস তুই। নীলা মুচকি হেসে বলল, আমার বয়সের কত মেয়ে তুমি জানো বিয়ে করে সংসার করে এক বাচ্চার মা হয়ে গেছে। আর যেহেতু আমাদের সম্পর্কটা শুরু থেকেই পবিত্র, শুধু শুধু এখন অপবিত্র করে কি করব? হারাম জিনিসে জানোই তো আল্লাহ বরকত দেয় না। আর আমি তো তোমারই এবং তুমিও কেবল আমার। আমি অপেক্ষা করব তোমার ফিরে আসার। আমাকে ভুলে যেও না ইরফান ভাইয়া। ইরফান নীলার কাছে এসে বলল, তোকে ভীষণ ভালোবাসি, তোর জন্যই এত দূরে আমি পৌঁছাতে পেরেছি। আমি মরে গেলেও তোকে কখনো বলবো না। তুই ছাড়া যেমন করে পৃথিবী অন্ধকার, এই ইরফান মির্জার মন প্রাণ দিয়ে কেবল তোকেই ভালোবেসে গেছে এবং তোকেই ভালোবাসে। নীলা কেবল পলক্ষীনভাবে তার ইরফান ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ইরফান নিজের হাতে চুমু খেয়ে সেই হাত নীলার কপালে ছুঁয়ে দিল। নীলা কেবল লাজুক হাসল। তার নীলার এসব ন্যাকামি পছন্দ হয় না। যেহেতু দুজন দুজনকে ভালোবাসে, তাহলে একটু কাছে আসতে সমস্যা কিসের? বড় হবার পর থেকে নীলা বরাবরই তার থেকে দূরত্ব বজায় রেখেছে, কিন্তু সবসময় তাকে সাপোর্ট করে গিয়েছে। নীলার সাপোর্ট এবং ভালোবাসার ফলে কেবল নীলাকে ভালোবাসত। হঠাৎ নীলা বলে উঠল, আমিও বড় হয়ে তোমার মতো বিদেশে পড়তে যাব। এইটা শুনে যেন ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ নীলা দেখতে শুনতে খুব ভালো, আবার পড়াশোনাতেও খুব ভালো। যদি বিদেশের সুযোগ পায় এবং ইরফানের থেকেও ভালো ছেলে পায়, তখন নীলা তাকে ছেড়ে যাবে। এই ভয়ে ইরফান তৎক্ষণাৎ বলে উঠল, তুই যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকিস এবং সত্যি আমাকে বিয়ে করতে চাস, তাহলে আমাকে কথা দে তুই কখনো বিদেশ পড়াশোনার জন্য যাবি না। নীলা ইরফানের কথায় বেশ অবাক হলো এবং আহত দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল। কিন্তু কেন? ইরফান নির্বিঘ্ন ভঙ্গিতে জবাব দিল, আমি চাই না তুই কখনো আমাকে ভুলে যাস, আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাস। তাই তুই কখনো বাইরে গিয়ে পড়াশোনা করবি না। নীলা মনক্ষুণ্ণ হলো, কিন্তু ইরফান যেহেতু বলেছে, তাই সে ইরফানকে কথা দিল যে সে কখনোই দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে না। এসব ভাবতে ভাবতেই নীলা অতীতের জগৎ থেকে ফিরে এলো। ঠোঁটে তার বাঁকা হাসি ফুটে উঠল। নিজে নিজেই বলতে লাগলো, তুমি যা যা চাইতে না, এখন থেকে আমি সেই সবই করা শুরু করব। তোমাকে বোঝাবো তুমি কি হারিয়েছো। খাওয়ার টেবিলে বসে আছে বাড়ির সকলে। কেবল বাড়ির মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছেন। নীলা ইবাদ এবং আবিরের মাঝখানে বসেছে এবং তাদের সামনে বসেছে ইরফান ও আরশি। তাদের পাশে তার বাবা চাচারাও আছে সেখানে। ইরফান খেতে খেতে বলে উঠল, নীলা, তোর তো বয়স কম হয়নি, এখন বিয়ে করে ফেলা উচিত। ইরফানের কথা শুনে উপস্থিত সবাই ইরফানের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কেবল আরশি এবং নীলা বাদে। ইরফানও আরশি নীলার দিকে তাকিয়ে আছে। তারা নীলার মতিগতি বোঝার চেষ্টা করছে, আর নীলা নিজের মতো খাবার খাচ্ছে, কারোর দিকে তাকানোর প্রয়োজন বোধ মনে করছে না। ইরফান নীলার এমন ঠান্ডা আচরণ দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। সে আবার বলে উঠল, দিন দিন বড় হয়ে যাচ্ছিস, আর কত বাপ চাচার ঘাড়ে বসে খাবি? ইরফানের এমন কথা শুনে আরশি হাসলেও ইমরান মির্জা এবং তার স্ত্রী দুজনেই একসাথে হুঙ্কার দিয়ে উঠল। ইরফান, ইরফান কিছুটা দমে গেল। এমন সময় নীলা বলে উঠল, আহা, বড় আব্বু বড় আম্মু, এত চিৎকার করো না, তোমরা অসুস্থ হয়ে পড়বে। তারপর নীলা ইরফানের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে লাগলো, ওমা, বিয়ের পর দেখছি তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ডিড ইউ ফরগেট দ্যাট ইরফান ভাইয়া, যে তুমি বিজনেসে হাত লাগিয়েছো মাত্র কিছু মাস, কিন্তু আমার বয়স যখন 16 ছিল তখন থেকে আমি বাবার সাথে অফিসে যেতাম, এবং বয়স যখন 18 হয় তখন থেকেই বাবার সাথে বিজনেসের কাজের হাত লাগাই। সেই হিসেবে সেখানে আমারও অবদান রয়েছে। বিজনেসে হাত লাগানোর আগ পর্যন্ত তো তুমি নিজের বাবা চাচাদের ঘাড়ে বসে বসে খেয়েছো, এমনকি নির্লজ্জের মতো তোমার ছোট বোন অর্থাৎ আমার কাছ থেকে টাকা নিতে দ্বিধাদ্বন্দ্ব করনি। এখন এই কথা কোন মুখে বলছো? তুমি কি ভাবছো তোমার কথা শুনে আমি ভেঙে পড়বো?
তোমার মতন নির্লজ্জ মানুষের কথা শুনবো আমি? তোমার সাথে যে এক খাবার টেবিলে বসে আমি খাচ্ছি, এটা তোমার কপাল। নীলার কথা শুনে ইরফান স্তব্ধ হয়ে গেল। পদে পদে নীলা তাকে এত অপমান করছে এ যেন তার সহ্য হচ্ছে না। সে খাবারের প্লেট ধরে মাটিতে ছুঁড়ে ফেলল। কাচের প্লেট থাকায় সঙ্গে সঙ্গে প্লেট ভেঙে গেল শব্দ করে। সবাই খাবার টেবিলে বসার থেকে উঠে পড়ল। কেবল নীলা বসে রইল। ইরফান নীলার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। ফেরত দিয়ে দিব তোর টাকা। বল কত টাকা দিয়েছিস? উপস্থিত সবাই তাকিয়ে আছে ইরফানের দিকে। কতটা নির্লজ্জ হলে এমন কথা বলতে পারে তা ইরফানকে দেখেই বোঝা যায়। ইমরান মির্জার ইচ্ছে করছে ছেলের গালে ঠাস করে চর বসিয়ে দিতে, কিন্তু তিনি নীলার প্রতিবাদ দেখতে চান বলে নিশ্চুপ আছেন এখনো। আবির এবং ইবাদ অবাক হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। বরাবরই ইরফান আলাদা ছিল সবার থেকে, কিন্তু এতটা ছোট মনের হবে তা কারোর কল্পনাই ছিল না। নীলা হাসতে হাসতে বলল, দান করে কি কেউ হিসাব রাখে সে কত টাকা দান করেছে? আর না কেউ দান বক্স খুলে আবার টাকা নেয়ার জন্য উঠে পড়ে লাগে। আমি তোমার মতন এত নিচু মনের অধিকারী না ইরফান ভাইয়া। তোমার মাঝে আদৌ মির্জা বংশের রক্ত আছে তো না? মানে হাব ভাবে বোঝা যায় না, এবং কেমন জানি ছোট লোকদের গন্ধ আসে। ইরফানের মুখ চুপসে গেল। ইবাদ শব্দ করে হেসে উঠল। আবিরের হাসি পেল বটে, কিন্তু বড় হিসেবে এখন আর হাসি মানায় না, তাই ঠোঁট কামড়ে হাসি চেপে রাখল। আরশি চিৎকার করে বলে উঠল, নীলা, এসব কি হচ্ছে? ছোটদের সামনে কি বলছিস তুই? কখন কোন কথা বলতে হয় তা তুই জানিস না? আর ইরফান তো তোর ভালোর জন্য বলছে। বিয়ে তো করতেই হবে। বিয়ে না করে কি এখানেই পড়ে থাকবি? এমন সময় ইমরান মির্জা বলে উঠলেন, বাড়ির বউয়ের মতোই থাকো। যেদিন বাড়ির মেয়ে হতে পারবে সেদিন না হয় বাড়ির মেয়েকে কিছু বলার অধিকার দেখিও। এখন নিজের সীমা অতিক্রম করার সাহস দেখিও না, এতে বিপরীত হতে পারে মেয়ে। শ্বশুরের শান্ত হুমকিতে আরশি দমে গেল, মাথাটা নিচু করে ফেলল। নীলার এতক্ষণেই খাবার খাওয়া শেষ। সে খাবারের প্লেট বেসিংয়ে নিয়ে ধুয়ে আবার খাবার টেবিলে ফেরত এলো। তারপর বলতে শুরু করলো, আমি প্যারিসে অ্যাপ্লাই করেছিলাম। AUP-তে 80% স্কলারশিপের চান্স পেয়েছি, তাও অর্থনীতি বিভাগে। নীলার বলা কথাটা যেন ড্রয়িং রুমে বোমা ফাটালো। সবাই অবাক দৃষ্টিতে চেয়ে রইল নীলার দিকে, কারণ ইরফান নিষেধ করাতে নীলা সিদ্ধান্ত নিয়েছিল সে স্টাডির জন্য অ্যাব্রোড যাবে না, কিন্তু তার পরিবারের বড়রা চাইতো নীলা যাক। এখন নীলার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে শুনে সবার মুখেই হাসি ফুটে উঠল, কিন্তু খুশি হলো না কেবল দুজন, আরশি এবং ইরফান। আরশির মুখে ঈর্ষার ছাপ ফুটে উঠল, কিন্তু ইরফানের মুখে ভয়ের ছাপ। হয়তো তার করা কোনো কুকাজ আছে, সে মনে মনে বলল, না না নীলা, কিছুতেই যেতে পারবে না। আর প্যারিস তো একেবারেই না। তার ওপর ইউপিতে তাহলে সব ফাঁস হয়ে যাবে। এত কষ্টে গড়ে তোলা সাম্রাজ্য আমি নিমিষে শেষ হতে দিতে পারি না নীল। নীলা খুবই দুর্বল মেয়ে, যে সে গেলে সব সত্য জানতে তার সময় লাগবে না। তার উপর সেখানে আগে থেকেই ওত পেতে বসে আছে একজন হৃদয়হীনী মানুষ। সে আমার কাছে পৌঁছানোর জন্য সব কিছু করতে পারে, আর যদি কেউ তার একদম নাগালে চলে যায় তাহলে তো আমি শেষ। যে করেই হোক নীলা প্যারিস যাওয়া তাকে আটকাতেই হবে। সবাই যখন নীলাকে কনগ্রেস করছিল এবং কবে যাবে তা নিয়ে কথা বলছিল, তখন ইরফান বলে উঠল, এসব প্যারিস যাওয়ার কোনো প্রয়োজন নেই। 80% পেয়েছিস, কিন্তু বাকি 20% তো বাড়ি থেকে দিতে হবে। তোর পিছনে এত টাকা খরচ করার প্রয়োজন বোধ করি না, তাই কোনো দরকার নেই। ইরফানের এমন কথা শুনে নীলাই মির্জা আর চুপ থাকতে পারলেন না। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমার যথেষ্ট অর্থ সম্পদ আছে, তাই আমার মেয়েকে আমি সম্পূর্ণ টাকা দিয়েও প্যারিসে পড়াশোনার ক্ষমতা রাখি। তাই এই বিষয়ে তোমার না ভাবলেও চলবে। আমার কাছে আমার মেয়ের স্বপ্ন আগে, আর রইল বাকি বিয়ে দেওয়ার কথা। তাহলে সবে তো মেয়ের বয়স 21,
নিজের পায়ে দাঁড়াক, তারপর অনেক ভালো কর্মজীবী এবং মেধাবী পাত্রদেরকে বিয়ে দিব। গুণগুলো বলার সময় নিলয় মির্জা কণ্ঠের গাম্ভীর্য গভীর করলেন। মূলত তিনি ইরফানকে খোঁচা দিয়ে বলবেন কথাগুলো, কারণ ইরফানের মাঝে এগুলোর কোনোটাই নেই। ইরফানের মাথা হেড হয়ে গেল, কিন্তু সে আর যাই হোক নীলাকে প্যারিস যেতে দিবে না। ইরফান এবার নীলার দিকে তাকিয়ে অসহায় স্বরে নীলাকে ম্যানিপুলেট করার জন্য বলতে শুরু করলো। তুই না আমাকে কথা দিয়েছিলি, তুই যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকিস এবং সত্যি আমাকে বিয়ে করতে। কথাটি বলেই ইরফান থেমে গেল এবং বাকিরা নির্বাক হয়ে গেল ইরফানের এমন কথা শুনে। ইরফান আবার বলতে শুরু করলো। তাহলে তুই 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 কখনো বিদেশে পড়াশোনার জন্য যাবি না? তাহলে তুই গেলে সেই নীলা মির্জার কথা, তাহলে কি নীলা মির্জার কথায় কোনো দাম নেই? তুই না বলতি মির্জা পরিবারের সদস্যরা কখনো কথা দিয়ে কথা খেলাপ করে না? তাহলে তোর মাঝে কি মির্জা পরিবার রক্ত চলাচল করছে না? ইরফানের এমন নির্লজ্জ মার্কা বক্তব্য শুনে সবাই অবাক। কারোরই বিশ্বাস হচ্ছে না মির্জা পরিবারের বড় ছেলে এমন নির্লজ্জ হতে পারে। নীলের মোটেও অবাক হয়নি, কারণ যে পুরুষকে সে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল, সেই পুরুষ যদি তাকে ঠকাতে পারে তাহলে সেই পুরুষের দ্বারা সব কিছু সম্ভব। আর ইরফান, সে নিজের এক দোষ ঢাকতে গিয়ে আরো হাজার দোষ করতেও রাজি। তাই এখন সে নিজের মধ্যে নেই, মুখ দিয়ে যা আসছে তাই বলছে। নীলা ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে বলতে শুরু করলো। আমি কখনো বলবো মির্জা পরিবারের সদস্যরা কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না। আর আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকি এবং সত্যি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে আমি কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাব না। কিন্তু বিয়ের কথা তো এখন বাদই, আমি তো তোমাকে ভালোবাসি না, সেক্ষেত্রে এ কথা রাখার মানেই নেই। তাই এখন যদি আমি বিদেশে পড়াশোনার জন্য যাই, এটা কথার খেলাপ হবে না। নীলার মুখ থেকে বের হওয়া কথাগুলো ইরফানের বুকে তীরের মতো গিয়ে বাঁধল। সে কখনোই ভাবতে পারেনি নীলা তার চোখে চোখ রেখে বলবে যে সে তাকে ভালোবাসে না। এত সহজেই নীলা কি করে বলে দিল আর তাকে ভালোবাসে না? ইরফানের দাঁড়িয়ে থাকতে পারল না, খাবার টেবিল থেকে উঠে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। কেউই তার যাওয়ার দিকে তাকালো না, আর না তাকে থামালো। আশির কোনো কিছুই সহ্য হচ্ছে না, না নীলার এত উন্নতি, না নীলার এত প্রশংসা, আর না নীলার প্রতি ইরফানের এখনো মনের কোণে থেকে যাওয়া টান। আরশি নীলাকে একবার ভালো করে দেখেনি, সেও ইরফানের পিছনে চলে এলো। ইমরান মির্জা এক হতাশার নিঃশ্বাস ছাড়ল এবং আস্তে আস্তে চেয়ারে বসে পড়ল। তারপর অপরাধী দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বললেন, আমাকে তুই মাফ করে দে নীলামা। আমি কখনোই ভাবতে পারিনি আমার ছেলে এমন কুলাঙ্গার হবে। ওর জন্য আমি তোর দিকে তাকানো পর্যন্ত সাহস পাচ্ছিলি না। লজ্জায় মাথা আমার নিচু হয়ে গেছে। আর তারপরও এই ছেলে কি করে তোর সাথে এমনভাবে কথা বলে? আমার তো ইচ্ছে করছে এখনই এই ছেলেকে ত্যায্য পুত্র করে দিতে। নীলা নিজের বড় আব্বুর কাছে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে। তার পায়ের রানের উপর নিজের হাত রেখে কোমল কণ্ঠে বলল, তুমি নিজেকে কেন দোষারোপ করছো বড় আব্বু? আমি কি তোমার মেয়ে না? বাবা কি তার মেয়ের সাথে ইচ্ছা করে এমন কিছু করে? এটা আমার ভাগ্যে লেখা ছিল। ভাগ্যের লিখন কেউই খণ্ডাতে পারে না। আর আমি তো খারাপ নেই। এই যে দেখো, তোমার কুলাঙ্গার ছেলে আমার জীবন থেকে যাবার পরেই আমার ভাগ্য আরো খুলে যাচ্ছে। কত সুন্দর এখন আমি প্যারিস গিয়ে পড়তে পারবো, নিজের জীবনটাকে আরো সুন্দর করে গোছাতে পারবো। শুধু শুধু নিজেকে দোষারোপ করো না, বরং আমার জন্য দুহাত ভরে দোয়া করো। নীলার এমন কথাই ইমরান মির্জার চোখে পানি চলে এলো। তিনি নীলার কপালে চুমু খেলেন, তারপর জিজ্ঞেস করলেন, তুই কবে অ্যাপ্লাই করলে? তারপর নীলা সব ঘটনা খুলে বলল যে সে ইকরার কথা শুনে এমনিতেই রিপ্লাই করেছিল, তো এখন সেটি কাজে লেগে গিয়েছে এবং তার সাথে ইকরাও যাবে। এ কথা শুনে সবাই খুশি হয়ে গেল। কি, তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমি কোনো বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে পারবো না। মনভি মিহালের দিকে ভ্রু কুচকে তাকিয়ে কথাটি বলল। মিহাল ছোট কামড়ে হেসে বলল, আমি তো তোকে প্রেম করতে বলছি না, প্রেমের নাটক করতে হবে। কিছুই করার নেই,
সেই বাস্টার্ড দেশে গিয়ে নাকি নিজের চাচাতো বোনকে বিয়ে করে ফেলেছে, যার সাথে নাকি আবার তার ছোটবেলার প্রেম ছিল। ছোটবেলার প্রেমকে বিয়ে করেছে, তার মানে ভালোবাসা অনেক গভীর। এবং এই দুর্বলতাকেই আমি কাজে লাগাবো। তার ভালোবাসার মানুষটিকে আমি ব্যবহার করব এবং সেই মেয়েটিকে তোর দুর্বল করতে হবে, ছলে বলে কৌশলে, যেভাবেই হোক না কেন।